শ্রাবণী, এর বিষয়ে কিন্তু আগেই তোমার সাথে আমার কথা হয়ে গেছে। আমি বলেছি তুমি এখান থেকে কোথাও যাবে না, মানে কোথাও যাবে না। তারপরও এই প্রসঙ্গে কেন কথা তুলছো? সূচনার কথায় শ্রাবণী মাথাটা নিচু করে ফেলল। মাথাটা নিচু করেই খানিকটা অপরাধী ভঙ্গিতে বলল, সরি আপু, কিন্তু বিশ্বাস করো আমার তোমাদেরকে এভাবে বিরক্ত করতে একদম ভালো লাগছে না। প্লিজ আপু, আর বারণ করো না। এবার আমাকে চলে যেতে দাও। আমি কথা দিচ্ছি উইকেন্ডে এসে তোমাদের সবার সাথে দেখা করে যাব। সূচনা কিছু বলতে যাবে তার আগেই ইরাজের মা শান্ত কণ্ঠে বললেন, তার কোনো দরকার নেই। তোমার এখান থেকে কোথাও যাওয়া হচ্ছে না। তুমি এতদিন যেভাবে এখান থেকে এসেছো, ভবিষ্যতেও সেভাবেই এখানে থাকবে। এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। কিন্তু আন্টি। শ্রাবণীর কথার মাঝে থামিয়ে দিয়ে ইরাজের বাবা বলে উঠল, শ্রাবণী, মা তোমাকে কে বলেছে তুমি আমাদের বিরক্ত করছো? কখনো শুনেছ কোনো সন্তান তার বাবা মায়ের কাছে বিরক্তির কারণ হতে পারে? তুমি আমাদের কাছে সূচনার মতোই, আমাদের আর একটা মেয়ে। সূচনাকে এত বছর খাওয়াতে যেমন আমাদের কোনো প্রবলেম হয়নি, তেমনি আমাদের আরেকটা মেয়েকে খাওয়াতে তার দেখাশোনা করতেও আমাদের কোনো প্রবলেম হবে না, কোনো বিরক্তিও আসবে না। বুঝতে পেরেছো মা? শ্রাবণীর বলার মতো আর কোনো কথাই খুঁজে পেল না, শুধু ঠোঁট কামড়ে খাবারের প্লেটটা দিকে তাকিয়ে রইল। ওর গলায় কান্নারা দলা পাখি আছে, চোখের কোণে পানি এসে চিকচিক করছে। শ্রাবণী জানেনি এই মানুষগুলো ওকে কেন এতটা ভালোবাসে। কিছু মাস আগেও দূর দূরান্ত পর্যন্ত এদের সাথে ওর কোনো রকম সম্পর্ক ছিল না, অথচ এখন এনারা ওকে নিজেদের মেয়ের আসনে বসিয়েছে। এতগুলো মাস ধরে বাবা মায়ের মতো ওকে খেয়াল করেছে। এখন কিভাবেও এদের কথা অমান্য করবে, কিভাবেও এদের বোঝাবে এখানে থাকতে ওর দম বন্ধ হয়ে আসছে। যেই মানুষটার জন্য ও সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সেই মানুষটা ওর চোখের সামনেই সারাক্ষণ ঘুরঘুর করছে। তাকে এক মিনিটও চোখের সামনে সহ্য করা শ্রাবণীর পক্ষে যে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মুখোশধারী ধোঁকাবাজটাকে শ্রাবণী পারছে না নিজের আশেপাশে সহ্য করতে, কিছুতেই পারছে না। সেটা কিভাবে বলবে এনাদের, কিভাবে জানাবে যে ছেলেটাকে ওনাদের মাথায় তুলে রাখেন, সেই ছেলের ঠান্ডা মাথায় ওর জীবন একদম ধ্বংস করে দিয়েছে। সামান্য একটা বাজি জেতার জন্য ওকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দিয়েছে। সেদিন শ্রাবণী যখন সুইসাইড করতে গিয়েছিল, তখন সূচনাই ওকে রেলের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচিয়েছে। সূচনার পোশাক একজন ডাক্তার। প্রতি মাসে সূচনাদের মেডিকেল থেকে ডাক্তারের একটা টিম প্রত্যন্ত কোনো অঞ্চলে গিয়ে সেখানকার গরিব মানুষদের ফ্রিতে চেক আপ করাতে আসে। সেদিন রাতের ট্রেনে সূচনা আর ওর ডাক্তার কলিগরা নিজেদের কাজ শেষ করে ট্রেন থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখনই সূচনার চোখ শ্রাবণীর ওপর। শ্রাবণী কী করতে যাচ্ছে সেটা বুঝতে পেরে সূচনা দৌড়ে ছুটে আসে, শ্রাবণীকে ট্রেনের নিচে চাপা পড়া হাত থেকে আটকায়। অতিরিক্ত মানসিক চাপে শ্রাবণী সূচনার কোলের মধ্যেই সেন্সলেস হয়ে যায়। তারপর সূচনা আর ওর মেডিকেল টিমের মেম্বার মিলে শ্রাবণীকে ওদের মেডিকেলে নিয়ে আসে। সেখানে পুরো এক সপ্তাহ জগৎ ট্রিটমেন্ট করার পর শ্রাবণী কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তার আগে শ্রাবণীকে ওদের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হতো, কারণ যখনই ওর একটু হুঁশ আসতো তখনই ও পাগলের মতো চিৎকার করে কান্না শুরু করে দিত। শ্রাবণী একটু স্বাভাবিক হতেই সূচনা ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর মুখ থেকে সমস্ত ঘটনা শুনে। সব শুনে সূচনার বেশ খারাপ লাগে, যেহেতু যখন শ্রাবণীর যাবার মতো কোনো জায়গা ছিল না, তাই সূচনা শ্রাবণীকে রাজি করিয়ে কয়েকটা দিনের জন্য ওকে নিজের বাড়িতে নিয়ে আসার প্রস্তাব দেয়। শ্রাবণীও সেই মুহূর্তে সূচনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এই শহরে ওর চেনা জানা কেউই ছিল না। তাছাড়া বাড়িতে যাওয়ারও কোনো রাস্তা ওর জন্য খোলা নেই। তাই সূচনাকে বিশ্বাস করে শ্রাবণী ওর সাথে ওর বাড়িতে চলে আসে। সেখানে এসে সূচনা বাবা মাকে বলে শ্রাবণীকে একটা ফ্রেন্ডের ছোট বোন, ফ্রেন্ডের ফ্যামিলি সবাই ট্যুরে গিয়েছে, তার জন্য শ্রাবণী কিছুদিন ওদের সাথে এই বাড়িতেই থাকবে। সূচনার বাবা মা মেয়ের উদারতার স্বভাব সম্পর্কে ভালো করেই জানতেন, তাই ওনারা এই বিষয়ে তখন তেমন মাথা ঘামায়নি। বেশ খুশি মনে শ্রাবণীকে ওনাদের বাড়িতে থাকতে দিয়েছিল। সূচনাও তখন ভেবেছিল শ্রাবণের জন্য কোনো একটা জবের ব্যবস্থা করে ওকে হোস্টেলে অথবা ছোটোখাটো একটা ফ্ল্যাট বাসায় থাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু বিপত্তি ঘটল রাতের বেলা, যখন সূচনা শ্রাবণীর মন ভালো করতে ওর পুরো বাড়ি ঘুরিয়ে দেখার জন্য বের হলো। আসলে সূচনা ওদের বাড়ির এক একটা রুম ঘুরে ঘুরে শ্রাবণীকে দেখাচ্ছিল আর বলছিল কে কোনটাতে থাকে। তখন একটা রুমের সামনে এসে সূচনা দাঁড়িয়ে গেল, শ্রাবণীর উদ্দেশ্যে বলল, এইটা আমার ছোট ভাই ইরাজের রুম। আপাতত ও ফ্রেন্ডসের সাথে ট্যুরে গেছে, ফিরে আসলে তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিব।
ইরাজ নামটা শুনতে শ্রাবণীর বুকের মধ্যে ধক করে ওঠে, কিন্তু তাও ও নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে ইরাজ নামে তো আরও একজন এই পৃথিবীতে থাকতে পারে না, এই নাম তো আরও অনেকের হতে পারে। মনে মনে এটা বলে নিজেকে বুঝ দিয়ে শ্রাবণী কাঁপা কাঁপা পায়ে সূচনার পিছু পিছু রুমের ভেতরে প্রবেশ করে। ভেতরে এসে চারপাশ ভালো করে চোখ বোলাতেই শ্রাবণীর চোখ যায় পাশের দেওয়ালের দিকে, চোখ আটকে যায়। রুমের দেওয়ালে 7-8টা ছেলেদের কাঁধে হাত রেখে একটা গ্রুপ ফটো টানানো রয়েছে, সেখানে ঋষানের মুখটা স্পষ্ট জলজল করছে। শ্রাবণী এক দৃষ্টিতে সেই ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা হাতে সেই ছবিটার দিকে আঙুল দিয়ে ইশারা করে। তারপর সূচনার উদ্দেশ্যে কম্পিত স্বরে জিজ্ঞেস করে, ছবিতে থাকা ওই ছেলেটাকে? সূচনা বেশ স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, ওটা রিশান, ইরাজের বেস্ট ফ্রেন্ড, বলতে পারো আমার আরেকটা ছোট ভাই। সূচনার কথা শুনে শ্রাবণী ধপ করে ফ্লোরে বসে পড়ে। ওর চোখ থেকে অনবরত পানি পড়তে শুরু করে, হাত পা সহ পুরো শরীরে অসম্ভব রকম কাঁপুনি শুরু হয়ে যায়। শ্রাবণীর এমন অবস্থা দেখে সূচনা ভীষণ ঘাবড়ে যায়। ও তাড়াতাড়ি হাঁটু গেড়ে শ্রাবণীর পাশে বসে ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে কী হয়েছে, কোথায় সমস্যা হচ্ছে। শ্রাবণী সূচনাকে জাপটে ধরে হু হা করে কেঁদে ওঠে। সূচনা বারবার ওকে একটা কথাই জিজ্ঞেস করতে থাকে। শ্রাবণী কাঁদতে কাঁদতে বলে ওঠে, যে ছেলেটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে সেটা আর কেউ না আপু, তোমার ভাই ইরাজ আর তার বেস্ট ফ্রেন্ড রিশান। শ্রাবণীর কথা শুনে সূচনার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ওর বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর ভাই এরকম কিছু করতে পারে। শ্রাবণী হসপিটালে সূচনাকে যখন সবটা বলেছিল তখন ইরাজ বা রিশান কারোরই নাম উল্লেখ করেনি। ওদের নাম তখনই যদি উল্লেখ করতো তাহলে হয়তো তখনই সূচনা ওদের চিনে ফেলতো। সূচনার মাথা ঘুরছে, ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ওর ভাইরা এরকম কিছু করেছে। নিজেকে সবটা বিশ্বাস করানোর জন্য সূচনা পুনরায় শ্রাবণীর থেকে সব ঘটনা শুনতে চাইল। শ্রাবণীও কাঁদতে কাঁদতে ডিটেলসে সবটা সূচনাকে খুলে বলল। সব শুনে সূচনা স্তব্ধ হয়ে সেখানে কিছু সময় বসে রইল। তারপর নিজেকে সামলে শ্রাবণীকে ধরে ওর রুমে নিয়ে আসলো। শ্রাবণী তখনও ওই বাড়ি থেকে চলে যাবার জন্য জেদ করতে লাগলো, কিন্তু সূচনা ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে কিছুটা সময় চাইলে সবটা ভালো করে জানার জন্য। তার 2 দিন পর ইরাজ আর ওর বন্ধুরা ট্যুর থেকে ফিরে আসে। সূচনা সরাসরি ইরাজকে কিছু জিজ্ঞেস করে না। ও শ্রাবণীকে রুমের মধ্যে থাকতে বলে ইরাজ আর রিশানের একজন বন্ধুর সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে ধমকি দিতেই সে সূচনাকে একে একে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে সূচনার মাথায় বাজ পড়ে। ওর মনে হয় ওর ভাইয়ের নির্দোষ হওয়ার যতটুকু আশা ছিল সেটুকু কর্পূরের ন্যায় উড়ে গেল। সূচনা ছেলেটাকে বলে ওর এখানে আসার ব্যাপারে ইরাজ বা রিশানকে কিছুই না জানাতে। ছেলেটা সূচনাকে আগে থেকেই বেশ ভয় পেত, তারপর ওকে এতটা এগিয়ে যেতে দেখে চুপচাপ ওর সব কথা মেনে নেয়। সূচনা একরাজ হতাশা আর ভাইয়ের প্রতি ক্ষোভ নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ভাবে এবার যা করার ওকেই করতে হবে। ওর ভাই যে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষতিপূরণ ওকেই করতে হবে। এসব ভেবে ও মনে মনে একটা গল্প বানায়। ওর বাবা মাকে গিয়ে বলে এর আগেও শ্রাবণীর ব্যাপারে যা বলেছিল সব মিথ্যে। শ্রাবণী ওর কোনো ফ্রেন্ডের বোন না। আসলে শ্রাবণী বাড়ির লোকেরা ওকে জোর করে বিয়ে দিচ্ছিল, সেজন্য শ্রাবণী ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এই শহরে চলে আসে। কিন্তু ছেলেটা ওকে রেল স্টেশনে একা রেখেই পালিয়ে যায়। আর শ্রাবণী তার ফেরার অপেক্ষা করতে করতে তাকে ফিরতে না দেখে সুইসাইড করতে যায়। সেখান থেকেই ও শ্রাবণীকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। মেয়েটা পুরোপুরি ভেঙে পড়েছে, এখন ওর যাবার মতো কোনো জায়গা নেই। এসব শুনে সূচনার বাবা মা বেশ ব্যথিত হন। ওনারা সূচনাকে বলেন শ্রাবণী যতদিন পর্যন্ত না যাওয়ার কোনো জায়গা হচ্ছে ততদিন ওকে যেন সূচনা এই বাড়িতেই রাখে। বাবা মায়ের কথায় সূচনা বেশ স্বস্তি পায়। ও একবার চেয়েছিল সব সত্যিটার বাবা মাকে বলে দিতে, কিন্তু ওনারা যদি জানতে পারেন ওনাদের অতি আদরের ছেলে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে তাহলে হয়তো ওনারা নিজের হাতে ইরাজকে খুন করবেন, নাহলে নিজেরা হার্টফেল করে মারা যাবেন। তাছাড়া শ্রাবণীর একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, কারণ শ্রাবণী সূচনাকে আগেই বলেছে ও কিছুতে ইরাজকে নিজের পরিচয় দিতে চায় না। তাই সব দিক বিবেচনা করেই সূচনা তাদের থেকে এই ব্যাপারটা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সূচনা প্রথমে ভেবেছিল কিছুদিন শ্রাবণীকে এখানে রেখে ও স্বাভাবিক হবার অপেক্ষা করবে, তারপর ওকে একটা চাকরির জায়গা করে দিবে, সেই জন্য একটা বাসা ঠিক করে দিবে। সূচনা স্টেশন থেকে শ্রাবণীকে নিয়ে আসার সময় সাথে করে ওর ব্যাগটাও নিয়ে এসেছিল। সেই ব্যাগে শ্রাবণীর সমস্ত সার্টিফিকেটগুলো দেখেছে। মেয়েটা যথেষ্ট ব্রাইট স্টুডেন্ট, ও চাইলে যে কোনো প্রাইভেট কোম্পানিতে ভালো একটা জব করতে পারবে আর নিজের লাইফটাও নতুন করে গুছিয়ে নিতে পারবে। এসব ভেবে সূচনা নিজের মন স্থির করে, কিন্তু কিছুদিনের মধ্যে বাবা মায়ের শ্রাবণীর প্রতি একটা টান ও এক প্রকার বিস্মিত হয়। এই রকম সময়ে শ্রাবণীকে ওনারা এতটা আপন করে নিয়েছে দেখে সূচনা নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলে। ও
ওর মাথায় দুষ্ট একটা বুদ্ধি চাপে। ও ইরাজকে বলে ইরাজের অফিসে শ্রাবণীকে একটা চাকরি দিতে। শ্রাবণীর সার্টিফিকেটের ফাইলটা সূচনা ইরাজকে দিয়ে আসে। ইরাজ কিছুদিন যাবৎ শ্রাবণীকে ওদের বাড়িতে খেয়াল করছিল, কিন্তু গেস্ট ভেবে ওর ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি। সূচনাকে ফাইল দেওয়ার পর ও সূচনাকে জিজ্ঞেস করে। মেয়েটাকে? সূচনা সাপসাপ গলায় বলে দেয়, সেটা তোর না জানলেও চলবে। তুই শুধু এইটুকু জেনে রাখ, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। এখন তুই ওকে চাকরি দিতে পারবি কিনা সেটা বল। শ্রাবণীর কোয়ালিফিকেশন দেখে ইরাজ ওকে চাকরি দিতে রাজি হয়ে যায়। আর ওর ব্যাপারে কিছু জানার ইচ্ছেও প্রকাশ করে না। মেয়েদের ব্যাপারে এমনিতে ওর ইন্টারেস্ট বরাবরই কম। তাছাড়া ওর বোনের সোশ্যাল ওয়ার্ক করার ব্যাড হ্যাবিট সম্পর্কে ওর ভালোই ধারণা আছে। সূচনা প্রায় অসহায় বিপদে পড়া মানুষদের বিভিন্নভাবে হেল্প করে থাকে। শ্রাবণীর ব্যাপারটাও ইরাজের কাছে এরকমই কিছু মনে হয়েছিল, তাই ও আর এই বিষয়ে মাথা ঘামালো না। সূচনাকে বলে দিল সামনের সপ্তাহে থেকে যেন মেয়েটা ওর অফিসে জয়েন করে। সূচনা এই ব্যাপারটা এসে শ্রাবণীকে বললে শ্রাবণী প্রথমে আপত্তি জানায়, কিন্তু তারপর সূচনার জেদের কাছে ওকে হার মেনে নিতে হয়। যতই হোক সূচনার প্রাণ বাঁচিয়েছে, নিজের টাকায় ওর ট্রিটমেন্ট করেছে, বিপদের সময় ওকে আশ্রয় দিয়েছে। তাই শ্রাবণী কিছুতেই চায় না সূচনা ওর কোনো কাজে কষ্ট পাক। সূচনার কথা রাখতেই ও চাকরি করেছে এবং এতদিন যাবৎ এই বাড়িতেই থেকেছে। শ্রাবণী এক গাদা ফাইল হাতে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে, রিক্সার জন্য অপেক্ষা করছে। ওর দু চোখের নিচে ডার্ক সাইকেল দেখা যাচ্ছে। ঘুমের সে বারবার হাই তুলছে। গতকাল সারা রাত জেগে ওই ফাইলগুলো কমপ্লিট করেছে। ফজরের নামাজের পর যাও বা একটু ঘুমিয়েছিল, তাও সকাল সকাল সূচনা ওর ফিয়ান্সের সাথে বকবকের শব্দে শ্রাবণীর সমস্ত ঘুম উড়ে গেছে। আর এখনও রাস্তায় দাঁড়িয়ে ঘুমে ঢুলছে। শ্রাবণীর ইচ্ছে করছে নিজের কপাল নিজেরই দেয়ালে ঠুকতে, কারণ প্রমোশন হওয়ার পর ওর কাজের চাপটা দ্বিগুণ হয়েছে। কেন যে কাজের প্রতি ও এতটা লয়ালিটি দেখাতে গেল? ও কাজের প্রতি এত লয়ালিটি না দেখালে ইরাজ ওকে প্রমোশনও দিত না, আর ওর মাথার ওপর এত কাজের প্রেশারও আসতো না। শ্রাবণী এসব ভাবনার মধ্যে ইরাজ ফর্মাল পোশাকে আঙুলের মাথায় চাবি ঘোরাতে ঘোরাতে বাসা থেকে বের হয়ে আসলো। সকাল সকাল গেটের সামনে গাড়ি পার্ক করে ইরাজের ড্রাইভার শরীর খারাপের জন্য 2 দিনের ছুটিতে চলে গেছে। ইরাজ আঙুলের মাথায় চাবি ঘোরাতে ঘোরাতে ব্যস্ত পায়ে নিজের গাড়ির দিকে হাঁটছিল। তখনই ওর নজর যায় শ্রাবণীর উপর। শ্রাবণীকে এতগুলা ফাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ইরাজ ওর চোখে থাকা রোদ চশমা খুলে শ্রাবণীর দিকে এগিয়ে যায়। বেশ স্বাভাবিক গলায় বলে, চলুন, আপনাকে আজকে আমি ড্রপ করে দিচ্ছি। শ্রাবণী ঘুরে ইরাজের দিকে কঠিন দৃষ্টিতে দেখায়, রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? আমি আপনাকে বলেছি আমাকে ড্রপ করার জন্য? না, কিন্তু আপনি এতগুলো ফাইল হাতে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর তাছাড়া আমরা তো এক জায়গায় যাব, তাই ভাবলাম আপনাকে ড্রপ করে দিলে আপনি কিছুটা উপকার হবে। বেশ স্বাভাবিকভাবেই কথাটা বলল ইরাজ, কিন্তু ইরাজের কথায় শ্রাবণী যেন তেলে বিগুনে জ্বলে উঠল। চোখ মুখ শক্ত করে বলল, ও থ্যাংক ইউ সো মাচ, বাট আপনাকে আমার জন্য এতটা না ভাবলেও চলবে। আমি আপনার সাথে এক গাড়িতে যাওয়ার জন্য মোটেও ইন্টারেস্ট নই। শ্রাবণের কথায় অপমানে ইরাজের মুখটা থমথমে হয়ে গেল। এর আগে ইরাজ কোনো কথা কখনো কেউ ওর মুখের ওপর এইভাবে রিভিউজ করে দেয়নি, যেটা একমাত্র শ্রাবণী করায় ইরাজের ইগো হার্ট হয়েছে। সাথে শ্রাবণীর এমন অ্যাটিটিউড দেখে ওর মেজাজও খারাপ হয়ে যায়। ইরাজ ক্রুদ্ধ স্বরে শ্রাবণের উদ্দেশ্যে বলল, আপনি নিজেকে কী ভাবেন বলুন তো? কোনো দেশের প্রেসিডেন্ট? ইরাজ ইমরোজ আপনাকে লিফটের জন্য জিজ্ঞেস করেছে বলে নিজেকে অতটাও স্পেশাল কেউ মনে করবেন না, ওকে? আপনার মতো মেয়েরা শুধু আমার অফিসের স্টাফ হওয়ারই যোগ্য। নিজেকে এর থেকে বেশি কিছু ভেবে এত অ্যাটিটিউড দেখানোর কোনো প্রয়োজন নেই। নেহাত আমার দিভাই আপনাকে থাকার জন্য শেল্টার দিয়েছে, আর আমাকে রিকোয়েস্ট করেছে আপনাকে একটা জব দেওয়ার জন্য। না হলে আমার অফিসে আপনাকে জব দেওয়া তো দূরের কথা, আমার বাড়ির দারোয়ানের পোস্টও আপনাকে আমি দিতাম না। শ্রাবণী একরাশ কোপ নিয়ে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে। রাগে কাঁপতে কাঁপতে বলল, নেহাত সূচনাপুর কথা ফেলতে পারিনি বলেই আপনার মতো একটা ডিসকাস্টিং ব্যক্তির অফিসে আমাকে জব করতে হচ্ছে। নইলে ইউ নো হোয়াট মিস্টার ইরাজ ইমরোজ, দরকার হলে আমি রাস্তায় ভিক্ষা করে খেতাম, তাও আপনার মতো একটা নিকৃষ্ট জঘন্য রুচিহীন মানুষের ছায়াও মারতাম না। কথাটা বলে শ্রাবণী আর 1 সেকেন্ড ওখানে দাঁড়ালো না। গটগট করে হেঁটে রাস্তার অপোজিটে দাঁড়িয়ে থাকা একটা রিক্সার দিকে চলে গেল। তারপর এক হাতের উল্টো পিঠ দিয়ে গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছতে মুছতে দ্রুত রিক্সায় উঠে গেল। রিক্সাওয়ালা অ্যাড্রেস জিজ্ঞেস করে দ্রুত রিক্সা টান দিলেন। পেছন থেকে একজোড়া ক্রুদ্ধ হিংস্র প্রতিশোধ পরায়ণ চোখ
সে চলন্ত রিক্সাটা যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিক্সা ছুটে চলেছে তার দৃষ্টির গন্তব্যস্থলে। শ্রাবণী শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। ফাইলগুলো দুহাত দিয়ে বুকের সাথে চেপে ধরে রেখেছে। ওর চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। যাকে নিয়ে ও অগণিত রাত জেগে অজস্র কল্পনা বুনেছে, তার তো ওকে এইভাবে অপমান করার কথা ছিল না। তার তো ওকে আগলে রাখার কথা ছিল। হ্যাঁ, সে তো এই কথাই দিয়েছিল যে সারা জীবন সে ওকে বট গাছের ছায়ার মতো আগলে রাখবে। যাকে দেখলে শ্রাবণীর সবার আগে জড়িয়ে ধরার কথা ছিল, আজ তাকে দেখলেই ওকে নিজের চোখ ঘুরিয়ে নিতে ইচ্ছে হয়। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো আড়াল করতে হয়। কেন কেন এরকম হলো সব কিছু? কেন অতি আপন মানুষটা ওকে এইভাবে পর করে দিল? কেন ওকে দেখানো তার সেই স্বপ্নগুলোকে পূরণ করলো না? কেন ওকে দুই হাতে আগলে নেওয়ার বদলে ওকে এইভাবে দুঃখের সাগরে ভাসিয়ে ছেড়ে দিল? কেন বেঁচে থাকতেও সে এইভাবে ওকে জীবন্ত লাশ বানিয়ে দিল? শ্রাবণী এক হাতের তালু দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে নিল। এইসব প্রশ্নের আনসার ওর কাছে নেই। ও শুধু একটা কথাই জানে, ও একজন ধোঁকাবাজকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল। সে ওর ভালোবাসার সুযোগ নিয়ে ওকে একদম নিঃস্ব করে চলে গেছে। এখন শ্রাবণী শুধু ঘৃণা করে সেই মানুষটাকে। তার ছায়াও সহ্য করতে পারে না নিজের আশেপাশে। সারা জীবন এইভাবেই ও তাকে ঘৃণা করে যাবে। ইরাজ যতই ওর আশেপাশে থাকুক না কেন, ও কখনো দুর্বল হবে না ইরাজের প্রতি। এইসব ভেবে শ্রাবণী নিজের মনকে শক্ত করলো। হঠাৎই একটা গাড়ি ভীষণ স্পিডে এসে পেছন থেকে শ্রাবণী রিক্সাটাকে জোরে ধাক্কা দিল। সাথে সাথে শ্রাবণী ওর হাতে থাকা ফাইলগুলো নিয়ে হুমড়ি খেয়ে ছিটকে পড়লো রাস্তার পাশে ছোট্ট একটা গর্তের মধ্যে। রিক্সাওয়ালা পড়তে গিয়েও নিজের রিক্সা শক্ত করে চেপে ধরে নিজেকে সামলে নিলেন। গর্তের মধ্যে নোংরা পানি আর কাদা থাকায় শ্রাবণীর সাথে সাথে ওর ফাইলগুলো কাদা পানিতে ভিজে একদম মাখামাখি হয়ে গেল। শ্রাবণী উপর হয়ে পড়া অবস্থায় গর্ত থেকে কোনো রকমে মাথা তুলতেই দেখতে পেল রিক্সায় ধাক্কা দেওয়া গাড়িটা ভীষণ স্পিডে সাইড কাটিয়ে চলে যাচ্ছে। গাড়িটা অন্য কারো নয়, ইরাজের গাড়ি। শ্রাবণীর বুঝতে বাকি রইল না ইরাজ নিজের অপমানের রিভেঞ্জ নিতে ইচ্ছে করে ওর সাথে এমনটা করেছে। ইরাজের প্রতি রাগে ক্ষোভে শ্রাবণীর চোখটা জলজল করে উঠল। ইচ্ছে করলো ইরাজের কানে নিচে ঠাঁটিয়ে কয়েকটা চড় মারতে। শ্রাবণী কোনো রকমে নিজেকে সামলে ঘর থেকে ওঠার চেষ্টা করলো। উঠতে গিয়ে অনুভব করলো ওর দুই হাতের কোনোই এবং দু পায়ের হাঁটুতে অসম্ভব চলছে। ভালো করে গর্তটার তলানিতে তাকালেই দেখলো এখানে অনেকগুলো ইটের টুকরা রাখা হয়েছে। শ্রাবণী বুঝতে পারলো এতেই ওর হাত পায়ের আঘাত লেগেছে। আশেপাশে কিছু লোকজন দাঁড়িয়ে শ্রাবণীর অবস্থা দেখছে। রিক্সাওয়ালা দ্রুত শ্রাবণীর দিকে ছুটে এসে বাতিকব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, আপা আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? শ্রাবণী ব্যথায় নাক মুখ কুচকে রিক্সাওয়ালার দিকে তাকালো। ব্যথাতুর কণ্ঠে বলল, না, লাগেনি আমার। আমি ঠিক আছি। আপনি আমাকে যেখান থেকে নিয়ে এসেছিলেন সেখানে একটু নামিয়ে দিয়ে আসবেন ভাই। হো আপা, কেন দেব না? আমার ভুলের জন্যই তো আপনি এভাবে পড়ে গেলেন। চলেন আপনারে আপনার বাসায় দিয়ে আসি। শ্রাবণী মাথা নিচু করে ইরাজের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ইরাজ প্রায় 10 মিনিট যাবৎ শ্রাবণীকে যা নয় তাই বলে কথা শোনাচ্ছে বলতে এক প্রকার অপমান করছে। অপমানের মূল কারণ হচ্ছে সেই ফাইলগুলো এবং শ্রাবণীর অফিসে লেট করে আসা। আসলে তখন বাড়িতে গিয়ে চেঞ্জ করে আবার রিক্সা নিয়ে অফিসে আসতে শ্রাবণী অনেকটাই লেট হয়ে গেছে। তারপর আজকের ওই ফাইলগুলো ওর ইরাজের কাছে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো ইরাজের সময় মতো জমা দিতে না পারায় ইরাজ ওকে নিজের বিখ্যাত ভাষণ শুনিয়ে অপমান করছে। যদিও ফাইলগুলো নষ্ট হওয়ার কারণ শ্রাবণী ইরাজকে শুরুতেই জানিয়েছে, আর ইরাজ নিজেও সেই কারণটা ভালো করেই জানে, কিন্তু তাও ইচ্ছে করেও শ্রাবণীকে কথা শুনিয়ে নিজের মনে ঝাল মেটাচ্ছে। অন্য সময় হলে হয়তো শ্রাবণীকে 2-4টা কথা শুনিয়ে দিত, কিন্তু এখন ইরাজ যেহেতু ওর অফিসের বস এবং কাজের গাফিলতির কারণে ওকে কথা শোনাচ্ছে, তাই চেয়েও শ্রাবণী ইরাজকে কিছু বলতে পারছে না। চুপচাপ দাঁতে দাঁত চেপে ইরাজের কথাগুলো ওকে হজম করতে হচ্ছে। কি ব্যাপার, এখনো জোকারের মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি বেরিয়েছেন আমার চোখের সামনে থেকে। আর আগামীকালের মধ্যে ওই সবগুলো ফাইল আমি আমার টেবিলে দেখতে চাই। কিভাবে কি করবেন আই ডোন্ট নো, ব্যাস এতটুকু মাথায় রাখবেন। কালকে অফিস আওয়ার শুরু হওয়ার সাথে সাথে ওই ফাইলগুলো যেন এখানে থাকে। নাও গেট লস্ট ফ্রম হিয়ার। কথাগুলো বলে ইরাজ ওর হাতে থাকা একটা ফাইল শ্রাবণীর মুখের ওপর ছুঁড়ে মারল। কর্কশ কণ্ঠে বলল, আর সাথে এটাও কমপ্লিট করবেন। যদি না পারেন তাহলে রিজাইন দিয়ে সোজা এখান থেকে বের হয়ে যাবেন। ইরাজ ফাইলটা এইভাবে ছুঁড়ে মারায় ফাইলের ভেতর থাকা পেপারসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে গেল। শ্রাবণী নীরবে হাঁটু গেড়ে ফ্লোরের উপরে বসে একে একে পেপারগুলো তুলে ফাইলে আটকে রাখলো। ওর দু চোখে অশ্রুকণা ছলছল করছে। শ্রাবণী কোনো রকম ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে।
ইরাজ চোখ বন্ধ করে তর্জনী আঙুল আর মধ্যমা আঙুল কপালে ঠেকিয়ে স্লাইড করছে আর রাগে ফুঁসছে। শ্রাবণীকে এত অপদস্থ করার পরেও যেন তার রাগ কিছুতেই কমছে না। হঠাৎ কেবিনের দরজা ঠেলে কেউ ভেতরে প্রবেশ করতেই ইরাজ ওর টেবিলের ওপর রাখা একটা পেপার ওয়েট হাতে নিয়ে দরজার দিকে ছুঁড়ে মারল। তারপর রেগে চেঁচিয়ে উঠল, আমার পারমিশন না নিয়ে ভিতরে ঢোকার সাহস হলো কিভাবে? ইরাজের এত জোরে চেঁচানোতে শ্রাবণী কেঁপে উঠল। ওর পেছনে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলে উঠল, হোয়াট হ্যাপেন ভাই, এত রেগে আছিস কেন? পরিচিত কারো কণ্ঠস্বর কানে আসতেই ইরাজ চোখ খুলে সামনে তাকালো। বসা থেকে দাঁড়িয়ে তড়িৎ গতিতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে এগিয়ে গেল। বাতিকবাস্ত হয়ে বলল, আর ইউ ওকে রিশান? আই এম সো সরি, আমি একদমই বুঝতে পারিনি। রিশান নামটা শুনতেই শ্রাবণের কানের মধ্যে ঝুলসিয়ে উঠল। ওর হাত জোড়া থমকে গেছে। অজানা আশঙ্কায় বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। ইরাজ এগিয়ে গিয়ে রিশানকে হাঁক করলো। অনুতপ্ত গলায় আবার বলল, আই এম ভেরি সরি ইয়ার, কোথাও লাগেনি তো তোর? নো, আই অ্যাম অ্যাবসলিউটলি ওকে, বাট তুই রেগে এমন অ্যাটম বম হয়ে আছিস কেন? পরে বলছি, তুই বস ওখানে। রিশান এগিয়ে গিয়ে ইরাজের চেয়ারের মুখোমুখি যেই দুটো চেয়ার রাখা আছে একটাতে পায়ের পর পা তুলে বসে পড়ল। ইরাজ রেগে ক্ষিপ্ত কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলল, হে ইউ, এই কয়টা পেপার তুলতে এতক্ষণ লাগে আপনার? কি করছেন আপনি ওখানে বসে? দেখছেন আমার ফ্রেন্ড এসেছে এখানে? দ্রুত পেপারগুলো তুলুন আর এক্ষুনি বের হয়ে যান আমার কেবিন থেকে। ইরাজের কথায় এতক্ষণে রিশানের চোখ গেল এই কেবিনে উপস্থিত তৃতীয় ব্যক্তির দিকে। ও ঘাড় কাত করে শ্রাবণীর দিকে তাকালো, কিন্তু আফসোস, শ্রাবণ পিছনের অংশ ছাড়ার কিছুই দেখতে পেল না। শ্রাবণী দ্রুত হাতে পেপারগুলো তুলে ফাইল আটকাতে লাগলো। অজানা ভয়ে ওর হাত পা কাঁপতে লাগলো। কি হবে এবার? রিশান তোর পিক দেখেছে, ইনফ্যাক্ট ওকে সামনাসামনিও দেখেছে। এখন যদি রিশান ওকে এখানে দেখে তাহলে তো শিওর ওকে চিনে ফেলবে আর ইরাজকেও বলে দিবে। এবার কি করবে ও? কিভাবে রিশানের চোখ এড়িয়ে এখান থেকে বের হবে? কথাগুলো ভাবতে ভাবতে শ্রাবণী পেপারগুলো ফাইলে ভরে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। তারপর রিশানের দিকে না তাকিয়ে দ্রুত কেবিন থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু আফসোস, রিশানের দৃষ্টি ওর দিকেই ছিল, তাই ওর চেহারার এক সাইড দেখতেই রিশানের কেমন যেন খটকা লাগলো। রিশান তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, 1 মিনিট দাঁড়ান। রিশানের কণ্ঠ কানে আসতেই শ্রাবণীর পাজোড়া থমকে গেল। বুকের মধ্যে হাতড়ে পেটা শুরু হলো। রিশান দ্রুত চেয়ার ছেড়ে উঠে শ্রাবণীর সামনে দাঁড়ালো। মুহূর্তের মধ্যেই যেন রিশানের মাথায় বাজ পড়ল। শ্রাবণী শুকনো একটা ঢোক গিলে চোরা চোখে ওর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রিশান শকড হয়ে অস্পষ্ট স্বরে বলল, শুক্তারা, আপনি এখানে কি করছেন? রিশানের কথায় শ্রাবণী থতমত খেয়ে গেল। ইরাজ তাজ্জব হয়ে রিশানের দিকে তাকালো। শ্রাবণী তোতলাতে তোতলাতে বলল, শুক্তারা? কে শুক্তারা? আমি শ্রাবণী। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কথাটা বলে শ্রাবণী ওখান থেকে এক প্রকার ছুটতে পালালো। ইরাজ রিশানের দিকে এগিয়ে এসে খানিকটা রাগী কণ্ঠে বলল, মন খারাপ হয়ে গেছে তোর? ওকে শুক্তারা কেন বলছিস? ওর নাম শ্রাবণী, আমার অফিসের স্টাফ। রিশান অবাক দৃষ্টিতে ইরাজের দিকে তাকালো। দ্রুত কণ্ঠে বলল, শ্রাবণী না, ও শুক্তারা। দেখলি না আমি ওর নাম নেওয়ার সাথে সাথে ও কিভাবে পালিয়ে গেল? কিন্তু ও এখানে কিভাবে আসলো? ওর ফ্যামিলির লোকেরা তো সেই দিন ওকে নিয়ে চলে গিয়েছিল। ইরাজ রিশানকে ধমক দিল, বলল, শাট আপ রিশান, ও শুক্তারা হতেই পারে না, তোর কথা ভুল হচ্ছে। আমার কথা ভুল হচ্ছে না ইরাজ, ভুল তোর হচ্ছে। ওই হচ্ছে শুক্তারা, তুই বিশ্বাস করছিস না তো আমার কথা? ওয়েট, ওর পিক আছে আমার ফোনে, তোকে এক্ষুনি দেখাচ্ছি। কথাটা বলে রিশান তড়িঘড়ি করে প্যান্টের পকেট থেকে নিজের ফোন বের করলো। গ্যালারি স্ক্রল করে কিছু মাস পেছনে যেতেই কয়েকটা ছবি জলজল করে উঠল, যেগুলো রিশান শুক্তারা আইডির পিক আপলোড দেওয়া কালীন সময়ে সেভ করে নিজের গ্যালারিতে রেখে দিয়েছিল। ও ইরাজকে এই ছবিগুলো দেখাতে চেয়েছিল, কিন্তু ইরাজ তখন এসবে তেমন ইন্টারেস্ট দেখায়নি। যখন ইন্টারেস্ট দেখিয়েছিল তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তখন ইরাজকে এই পিকগুলো দেখালে ঝামেলা বাড়তো, বই কমতো না। তাই রিশান তখন অনেকটা ইচ্ছে করে ইরাজের থেকে পিকগুলো লুকিয়েছিল। রিশান ছবিগুলো বের করে ফোনটা ইরাজের হাতে ধরিয়ে দিল। ইরাজ অবাক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। একের পর এক শ্রাবণীর সব ছবিগুলো দেখতে লাগলো। রিশান ঘেমে নেই একাকার, ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, দেখ, এইটাই শুক্তারা। ওর প্রোফাইল পিকেরও স্ক্রিনশট আছে। বিশ্বাস না হলে সেগুলো দেখে নিতে পারিস। আমি তোকে আগে ওর পিক দেখাতে চেয়েছিলাম, কিন্তু তোর তো আগে ওর বিষয়ে কোনো ইন্টারেস্টই ছিল না, তাই দেখাইনি।
যদি আর পিকগুলো আগে দেখিয়ে নিতাম তাহলে আজকের আমাদের এই সিচুয়েশনে পড়তে হতো না। কিন্তু এই মেয়ে তো সেই দিনই চলে গিয়েছিল, ও এখানে কিভাবে আসলো? রিশানের এইসব কথার মধ্যে ইরাজের হাত থেকে ঠাস করে ফোনটা ফ্লোরে পড়ে গেল। ইরাজ কয়েক কদম পিছনে গিয়ে ধপ করে একটা চেয়ারের উপর বসে পড়ল। রিশান খেয়াল করলো ইরাজকে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। এসি রুমের মধ্যে কেমন দরদর করে ঘামছে, দুই চোখে রক্ত উঠে গেছে, অসুস্থ রোগীর মতো হাত পা কাঁপছে। রিশান দ্রুত পায়ে ইরাজের দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। বাতিক ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এমন করছিস কেন? ইরাজ অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, তাহলে শ্রাবণী আমার শুক্তারা? কিন্তু সেটা কিভাবে সম্ভব? শুক্তারার বাড়ির লোকেরা তো ওকে সেদিনই নিয়ে চলে গিয়েছিল। শ্রাবণী নিজের কেবিনে বসে হাঁসফাঁস করছে, টেনশনে ওর হাত পা জমে যাচ্ছে। এতক্ষণে রিশান নিশ্চয়ই ইরাজকে সবটা বলে দিয়েছে। সবটা শোনার পর নিশ্চয়ই ইরাজ খুব রেগে গেছে। কিন্তু এবার কি হবে? শ্রাবণী কিভাবে ইরাজের মুখোমুখি হবে? ও তো চায় না ওর শুক্তারা হিসাবে ইরাজের মুখোমুখি হতে। ও চায় না ইরাজ কখনো জানতে পারুক ওই সেই বোকা মেয়েটা যে একটা অচেনা ছেলেকে বিশ্বাস করে নিজের ঘর ছেড়েছিল, তার ভালোবাসায় অন্ধ হয়ে নিজের পরিবার ছেড়েছিল। শ্রাবণী চায় না ইরাজের কাছে বোকা সাজতে, চায় না ইরাজ জানতে পারুক শ্রাবণী আসলে শুক্তারা। কিন্তু এখন তো কিছু করার নেই, অলরেডি সব শেষ হয়ে গেছে। ইরাজ হয়তো এতক্ষণে জেনেই গেছে ওই শুক্তারা। এবার কি করবে শ্রাবণী? চলে যাবে এখান থেকে? হ্যাঁ, সেটাই ভালো হবে। ইরাজের মুখোমুখি হওয়ার চেয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাওয়াটাই ওর জন্য শ্রেয়। ও এমন কোথাও চলে যাবে যেখানে গেলে কখনো ওকে ইরাজের মুখোমুখি হতে হবে না, কখনো ওর ইরাজের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কথাগুলো ভেবে কাঁপা কাঁপা হাতে শ্রাবণী ওর ডেস্কের ওপর থেকে সেল ফোনটা হাতে নিল, সূচনার নাম্বারে কল দিল। 3 বার রিং হতেই সূচনা কলটা রিসিভ করে ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ শ্রাবণী বলো। শ্রাবণী কান্না আটকে আসা কণ্ঠে ব্যতিক ব্যস্ত হয়ে বলল, আপু, রিশান এসেছিল, আমাকে দেখে নিয়েছে, চিনেও ফেলেছে। হয়তো এতক্ষণে ইরাজকেও সবটা বলে দিয়েছে। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে পারবো না আপু, আমি চলে যাচ্ছি। প্লিজ তুমি আমাকে খুঁজো না। সময় হলে আমি ঠিক তোমার সাথে চুপি চুপি এসে দেখা করে যাব। ভালো থেকো আপু। শ্রাবণীর কথা শুনে সূচনা আটকে উঠল, ব্যস্ত স্বরে বলল, হোয়াট? প্লিজ শ্রাবণী, পাগলামো করো না, তুমি বাড়িতে চলে এসো। ইরাজকে যা বলার আমি বুঝিয়ে বলবো। প্লিজ তুমি কোথাও যেও না। সরি আপু, ইটস টু লেট। আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। কথাটা বলে শ্রাবণী ফোন কেটে দিল। তারপর দ্রুত ওর সাইড ব্যাগটা হাতে নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। পিছনে ঘুরে দরজার দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর পাজরা থমকে গেল। দরজার সামনে ইরাজ দাঁড়িয়ে আছে। ইরাজের তীর্যক দৃষ্টি শ্রাবণীর দিকেই নিবদ্ধ। ওর সারা মুখ কেমন রক্তিম হয়ে বিবর্ণ রং ধারণ করেছে, দু চোখে স্পষ্ট রাগের চিহ্ন। চোখের সামনে ইরাজকে রেখে শ্রাবণী শুকনো একটা ঢোক গেল। ওর চেহারায় আতঙ্ক ফুটে উঠল। ইরাজ এক দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে ধীরে ধীরে এক পা দুপা করে শ্রাবণীর দিকে এগিয়ে আসতে লাগলো। শ্রাবণী ভয়ে ওর ডেস্কের সাথে ঘেঁষে দাঁড়ালো। ইরাজ কিছুটা দূরে আসতেই ওর ফোন বেজে উঠল। ও শ্রাবণীর দিকে দৃষ্টি রেখেই পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে ব্যক্তিটি কি বললো তা শোনা গেল না। প্রত্যুত্তরে ইরাজ বলে উঠল, হ্যাঁ আছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। ইরাজের কথা শুনে শ্রাবণীর চোখ তুলে তাকালো ওর দিকে। তাকাতেই ইরাজের সাথে শ্রাবণীর চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে শ্রাবণী নিজের দৃষ্টি নত করে নিল। ফোনের অপর পাশের ব্যক্তিটি আরও কিছু বলতেই ইরাজ বলে উঠল, চলে যাওয়াটা এত সহজ নাকি দিদি ভাই? যখন ভুল করে একবার এখানে চলে এসেছে তখন পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, তোমাকে এখানে আসতে হবে না, আমি ওকে নিয়ে আসছি। কথাটা বলে ইরাজ ফোনটা কেটে দিল। শ্রাবণী বুঝতে পারলো সূচনা কল দিয়েছিল। শ্রাবণী জড়সড় হয়ে ভীতিকর দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে। ইরাজ এগিয়ে এসে একদম শ্রাবণীর মুখোমুখি দাঁড়ালো। ওর দিকে খানিকটা ঝুঁকে ওর কানের কাছে মুখ এনে লো ভয়েসে বলল, তো ম্যাম, কী নামে ডাকবো আপনাকে? শ্রাবণী নাকি শুক্তারা? আপনি তো আমাকে বলেছিলেন আপনার রিয়েল নেমই নাকি শুক্তারা, তাহলে এই শ্রাবণী নামটা কোথা থেকে আসলো? ইরাজের কথায় শ্রাবণীর বুকের মধ্যে ধক করে উঠল। ও বুঝতে পারলো এই মুহূর্তে ও যদি ইরাজের সামনে দুর্বল হয় তাহলে ইরাজ ওকে আরও পেয়ে বসবে। তাই শ্রাবণী কোনো রকমে নিজেকে একটু ধাতস্থ করে কণ্ঠে খানিকটা জোর দিয়ে বলল, কোথা থেকে আসলো মানে? আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? আমার নাম তো শ্রাবণী। আর কি এই শুক্তারা? শুক্তারা কি কোনো মানুষের নাম হতে পারে নাকি? আপনি এই নামে আমাকে কেন রাখছেন?
কথাটা বলে শ্রাবণী একদম কিছু না জানার ভান ধরলো। ইরাজ মুখ বাঁকিয়ে মুচকি হাসলো। তারপর শ্রাবণী দু পাশ দিয়ে ডেস্কের ওপর দু হাত রেখে ওর দিকে খানিকটা ঝুঁকে দাঁড়ালো, বলল, ভীষণ বুদ্ধিমতী তুমি, সেজন্যই তো আমার চোখে ধুলো দিয়ে তুমি এতদিন অবধি আমার সামনে রয়েছ, অথচ আমি তোমাকে চিনতেই পারিনি, তোমার কণ্ঠস্বর অবধি চিনতে পারিনি। কিন্তু আফসোস, বুদ্ধিমত্তার অধিকারী হলেও অভিনয়ে তুমি বড্ড কাঁচা শুক্তারা। ইরাজের মুখে তুমি আর শুকতারা সম্বোধন শুনে শ্রাবণী চমকে তাকালো ওর দিকে। ইরাজের ধারালো দৃষ্টি এখনো শ্রাবণীর দিকে নিবদ্ধ। শ্রাবণী এক পরক ইরাজের দিকে তাকিয়ে ওকে চড়ে ধাক্কা দিয়ে নিজের থেকে খানিকটা দূরে সরিয়ে দিল। ইরাজের মুখে শুকতারা ডাক শ্রাবণীর বুকের মধ্যে কাটার মতো বিচ্ছে। হৃৎপুণ্ড যেন দলা পাকিয়ে গিয়ে বুকের মধ্যে অসহনীয় ব্যথা শুরু করেছে। শ্রাবণী কম্পিত কণ্ঠে খানিকটা উচ্চ স্বরে বলল, কে শুকতারা? কিসের শুকতারা? তখন থেকে কি শুকতারা লাগিয়ে রেখেছেন বলুন তো? আমি কোনো শুকতারা টুকতারা নই, আমি শ্রাবণী, বুঝতে পেরেছেন? বিশ্বাস না হলে আমার সার্টিফিকেট চেক করতে পারেন। ইরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে। ওকে দেখেই বোঝা যাচ্ছে শ্রাবণীর একটা কথা ও গায়ে মাখেনি। শ্রাবণীর আগে ফোঁস করছে। ইরাজ ওর কাছে আসায় ও পুরো সব ক্ষত তাজা হয়ে উঠেছে। চোখের কাঁটা ভেঙে অশ্রু বেরিয়ে আসতে চাইছে। শ্রাবণী কোনো রকম নিজেকে সামলে কান্না জড়ানো কণ্ঠে বলল, সরুন সামনে থেকে, আমাকে যেতে হবে। কথাটা বলে শ্রাবণী দুটো পা চালিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইরাজকে ক্রস করে যেতে নিলেই ইরাজ খপ করে ওর হাত চেপে ধরল। তারপর মুখ বাঁকিয়ে হেসে বলল, যাবে তো, তবে আমার সাথে, আমার বাড়িতে। কথাটা বলে ইরাজ শ্রাবণীর হাত ধরে টেনে ওকে নিয়ে যেতে শুরু করলো। শ্রাবণী কিছু বলার চেষ্টা করেও বলতে পারলো না। অফিসের সবাই অবাক দৃষ্টিতে শ্রাবণী আর ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওরা ইরাজের এমন বিহেভিয়ারের কোনো কারণ খুঁজে পেল না। ইরাজ শ্রাবণীকে ট্রেনে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এসে ওকে এক প্রকার জোরপূর্বক নিজের গাড়িতে তুললো। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে ছুট লাগালো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যে 7:30 বাজে। ইরাজের মা আর শ্রাবণী ড্রয়িং রুমে বসে আছে। ইরাজের মায়ের হাতে ছোট্ট একটা মেডিকেল কটনের দলা, যেখানে অ্যান্টিসেপটিক লাগানো রয়েছে। উনি কটনের দলাটা নিয়ে শ্রাবণীর এক হাতের আঘাতপ্রাপ্ত অংশ ক্লিন করে দিচ্ছেন। শ্রাবণী দুটো হাতের দুই কোণের অংশ একদম ছিলে গিয়েছে, যেখানে রক্ত জমাট বেঁধে একদম শুকিয়ে গেছে। আসলে শ্রাবণী যখন সকালবেলা অ্যাক্সিডেন্ট করার পর বাসায় এসেছিল, তখন ও শুধু জামা কাপড় চেঞ্জ করে অফিসে চলে গিয়েছিল। তাড়াহুড়ো আর অতিরিক্ত টেনশনে ক্ষত জায়গায় ব্যান্ডেজ করার কথা ভুলেই গিয়েছিল। তারপর ইরাজ ওকে জোর জবরদস্তি করে অফিস থেকে নিয়ে আসার পর পুনরায় ওই দুটো হাতের কোনোই ইনজোর্ড জায়গা থেকে ব্লিডিং শুরু হয়। কিন্তু শ্রাবণী সেসবের তোয়াক্কা না করে পুরোটা দিন রুমের মধ্যে দরজা আটকে বসেছিল। ইরাজের মুখোমুখি হওয়া ভয়ে ও রুম থেকে বের হয়নি। সারাদিন নিচে না নামায় ইরাজের মা সন্ধ্যাবেলায় শ্রাবণীকে ডাকতে ওর আর সূচনার রুমের সামনে আসেন। শ্রাবণীর নাম ধরে কয়েকবার ডাকতেই ও এসে দরজা খুলে দেয়। দরজা খোলার পর ইরাজের মা খেয়াল করে শ্রাবণীর জামার দুই পাশে হাতের কোনোয় ব্লাড লেগে শুকিয়ে গেছে। উনি শ্রাবণীর জামার হাতা কোনোয়ের ওপর ওঠাতেই দেখেন দুই হাতের এমন করুণ অবস্থা। এইসব দেখে ইরাজের মা ঘাবড়ে যান। উনি শ্রাবণীকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। শ্রাবণী প্রথমে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও ইরাজের মা জোর করায় ওনাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বাধ্য হয়ে বলতে হয় শ্রাবণীকে। তবে অ্যাক্সিডেন্টটা যে ইরাজ করেছে সেটা শ্রাবণী ওনাকে বলেননি। উনি সব শুনে দ্রুত শ্রাবণীর জামা চেঞ্জ করিয়ে ওকে নিজে নিয়ে আসেন। তারপর ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজ, জিনিসপত্র, অ্যান্টিসেপটিক ও ওয়াইটমেন্ট নিয়ে সেখানে বসে পড়েন। আপাতত ইরাজের মা শ্রাবণীর এক হাতের কোনোয় ব্যান্ডেজ করে দিচ্ছেন, আর সেই ব্যক্তি অ্যাক্সিডেন্টটা করেছে তাকে অনবরত বকা দিয়ে যাচ্ছেন। শ্রাবণী সব শুনেও কিছু বলছে না। কী বা বলবে, ও তো ব্যথাতেই কুকড়ে আছে। যদিও ইরাজের মা খুব সাবধানেই ব্যান্ডেজ করেছেন, কিন্তু তবুও ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক আর ওয়াইনমেন্ট লাগানোর জন্য সেখানে অসম্ভব জ্বালা করছে। শ্রাবণী না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে সহ্য করতে। ইরাজের মা এক হাতে ব্যান্ডেজ করে শ্রাবণীর ওপর পাশে গিয়ে বসলেন। তারপর ওর অন্য হাতেও ব্যান্ডেজ করা শুরু করলেন। উনি কটনে অ্যান্টিসেপটিক লাগিয়ে ক্ষতস্থানে একটুখানি ছোঁয়াতেই শ্রাবণী ব্যথায় কুকিয়ে উঠল। ওর মুখ থেকে ব্যথাতুর শব্দে চোখ জোড়া বন্ধ করে ও সোফার সাথে শরীর এলিয়ে দিল। ওর দু চোখের কার্নিশ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। শ্রাবণীকে এত কষ্ট পেতে দেখে ইরাজের মা মমতাময়ের স্বরে বললেন, কষ্ট করে আর একটু সহ্য করে নাও মা, না হলে এখনও ব্যান্ডেজ করতে না পারলে পরে ইনফেকশন হয়ে যেতে পারে। কথাটা বলে উনি আলতো হাতে শ্রাবণীর চোখের পানি মুছিয়ে দিলেন। তারপর রাগে কিরমির করতে করতে বলে উঠলেন,